আমন্ত্রণ দিনের বাংলা, আপনাদের সঙ্গে আছে আমি সাইমন রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়, কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদল সমর্থিত আবিদুলের। এমন ছাত্র রাজনীতি কেউ চায় না যা ফ্যাসিস্ট তৈরি করে, ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বললেন সালাউদ্দিন আহমদ। এবং ৩৩ বছর পর ডাকসু নির্বাচন কাল নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা, নতুন নেতৃত্ব আমূল পরিবর্তন বয়ে আনবে আশা সাধারণ শিক্ষার্থীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি মোহাম্মদ আবু সাদিক, জিএস পদে এস.এম. ফরহাদ এবং এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন তারা। বুধবার সকালে সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ডাকসুর ১০০ বছরের ইতিহাসে এই প্রথমবার শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করল। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বুধবার সকালে 8:30 ভোট গ্রহণের প্রায় 16 ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফল ঘোষণার পর দেখা যায় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক এবং সমাজসেবা সম্পাদক ছাড়া শিবিরের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,681 ভোট। জিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস.এম. ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,257 ভোট। অন্যদিকে প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। মোহাম্মদ মহিউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000। এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন 9,501 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট। এ পদে বাকি প্রার্থীদের মধ্যে অদিতি 367 এবং আকাশ বিশ্বাস পেয়েছেন 222 ভোট। এদিকে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। এছাড়া ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। যে কোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে থেকে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা। ফলাফল ঘোষণার পর বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের সামনে নিজেদের প্রতিক্রিয়ায় তারা এ প্রতিশ্রুতি দেন। তারা জানান, যারা একসঙ্গে নির্বাচন করেছেন তাদের সবাইকে নিয়ে কাজ করবে ছাত্র শিবির। বলেন, ইশতেহার বাস্তবায়ন হলেই সত্যিকারের বিজয় হবে, সে লক্ষ্য নিয়েই কাজ করবেন তারা। সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা হবে বলে জানিয়ে তারা বলেন, সব ধর্ম ও মতকে সমন্বয় করে তারা কাজ করতে চান। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন। একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমাদের খেয়ানত না হয়, শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে তিনি অভিনন্দন জানান। সালাউদ্দিন আহমদ বলেন, যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে তাই কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় অথবা বড় দলের ব্যানারে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তাদের মধ্যে অনেকেই জাতীয় সংসদে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, এমন ছাত্র রাজনীতি কেউ চায় না যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে।
স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, চর্চা করতে হবে, অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো, অপসারিত করতে পারবো। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। ইতোমধ্যে শেষ হয়েছে প্রচারণা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পুরোপুরি প্রস্তুত জাবি নির্বাচন কমিশন। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের ফলাফলের যোগ্য ও নতুন নেতৃত্ব ক্যাম্পাস জুড়ে আমূল পরিবর্তন বয়ে আনবে, এমনটাই আশাবাদ সাধারণ শিক্ষার্থীদের। আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের প্রতিবেদন, জানাচ্ছেন অরুপ নাসির। ৩৩ বছর পর আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ভোটার প্রায় ১২,০০০। জাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়, সেটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। প্রার্থীদের কাছে এই চাওয়াই থাকবে যাতে ক্যাম্পাসটা একটা সুন্দর স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে পারে। আশা করব যে নির্বাচন বা নির্বাচনের পরেও যেন পরিস্থিতিটা এরকম শিথিল বা স্বাভাবিক থাকে। সাইবার বুলিং এর কারণে নারী প্রার্থীর সংখ্যা এবারে কম বলে অভিযোগ জাকসু নির্বাচনের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস রাত্রি। নারীদের সাইবার বুলিং খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি নারী হয়ে আমার ভিতরে ভীষণ রকমের একটা ক্রোধ এবং রাগ কাজ করে এই ব্যাপার। শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি বাংলাদেশ শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থীর। নির্বাচিত হতে পারি, আমরা স্টুডেন্টদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা স্টুডেন্টদের জন্যই কাজ করব, স্টুডেন্টদের শিক্ষার্থী বান্ধব কাজগুলোই করব। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে কাজ করার প্রতিশ্রুতি সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সাদি এমরোজ ইলার। এই সকল যৌক্তিক দাবিতে তারা তাদের পাশে থেকেছি, আমরা সবসময় তাদের যৌক্তিক দাবিতে আমরা পাশে থেকেছি এবং আমরা যদি জাকসু নির্বাচন হেরেও যাই তারপরেও আমরা শিক্ষার্থীদের পাশে সব সময়ই থাকবো। এই নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী জাকসু নির্বাচন কমিশন। আমাদের জাকসুর প্রেসিডেন্ট মহোদয় মাননীয় উপাচার্য স্যারের পরামর্শে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি এই নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের 12টি গেইটে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। রাজধানীর গুলশানের হোটেলে অ্যারিস্টোক্র্যাট ইনে অনুষ্ঠিত হলো টেস্ট এশিয়া ফেস্টিভ্যাল 2025-এর প্রিভিউ রোড শো। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত রাজধানীর গুলশানের একটি হোটেলে এই শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত এক্সিলেন্সি নিনা পি ক্যাঙ্গোলেট। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সাংবাদিক ও গায়িকা শামীমা মুন্নি এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সর্দার তমিজুদ্দিন আহমেদ সহ কূটনৈতিক প্রতিনিধি, কর্পোরেট নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সদস্যরা। উদ্বোধনের পরপরই বিশ্বখ্যাত শেফ টমি মিয়া MBE অতিথিদের জন্য নিজ হাতে তৈরি খাবার পরিবেশন করেন। এশিয়ায় খাদ্য ও সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। If you come to Bangladesh, they used to say that the only recreation the Bangladeshis have is food and around food. আজকে আমরা স্ট্রিট ফুড, বিভিন্ন দেশের যে এশিয়ান কান্ট্রির স্ট্রিট ফুড স্যাম্পল দিছি। মেইন ফেস্টিভ্যালটা হবে সিলেটে 21-22 তারিখ নভেম্বর। দিনের বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ভাঙ্গায় 2 দিন ধরে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গের যোগাযোগ। অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে। অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি। নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে? নতুন পাশার জয়! যেভাবে হোক হেন্নাকে খুঁজে বের করুন। আমাদের ওখানে একবার আসুন পাশা, আপনার ভালো লাগবে। কসম খোদা, ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব। একদম চুপ, কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না। ত্যায্য করলাম আমি এদেরকে। কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছু করিনি, ছেড়ে দাও আমাকে।
দ্বন্দ্ব সংঘাত, হত্যা, রাজনীতি, প্রেম বিরহ, লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত 8:30 বাংলা টিভি এলো রে, বাংলা টিভি এলো, লন্ডন শহরে বাংলা টিভি প্রকাশ পেল। আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ। এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটটিতে। আপনার মোবাইল কিংবা ল্যাপটপে 24 ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ। আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ। নাটক, সিনেমা, গান, টক শো, ধর্মীয়, স্বাস্থ্য, আইন আদালত, সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ। অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু। ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি। আপনার বাবা সে কোথায় আছে এখন, কি অবস্থায় আছে? আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি, এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি। আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল? আমার ভাইকে নামানোর পর চোখ বাঁধা ছিল ওর কালো কাপড় দিয়ে। আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ। তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায়। মানে এরকম একটা অবস্থা, আমাদের যে দরজায় একটা ডোরবেল থাকে যেটাতে আমরা দেখতে পারি বাড়ি কেউ আছে কিনা, সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে। ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয়? বাবা রে, কি মনে হয়, একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা, একটা সন্তানকে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা। গত 15 বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান। বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8:30। সে গল্প কখনো দুঃখের, কখনো সুখের। আমার মা মারা যাওয়ার 2 মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে। এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান, নানান পতন। আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেওয়া। ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেব। আমারও অনেক সার্টিফিকেট থাকবে। আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ, এ আমাদের বাড়ির কেউ ছিল। বলে বোঝাইতে পারবো না, আমি টোটালি প্রায় 3 মাসের মতো গড়বন্দি ছিল। কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না। বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। মাসে 50 লাখ টাকার মতো হয়তো, এখন 1 কোটি টাকা চলে আসছে। আগরটা লেগেছিল আমার গোডাউনে। কত টাকার মাল ছিল ওখানে? প্রায় 70 লাখ টাকা প্লাস। নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে। এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে, অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে, কিন্তু আমার বাবা। মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল 4টায়। প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়েজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য? এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে, যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর 3rd নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার? থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30। বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান। প্রবাসীদের জন্য এক্স্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে। হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে আমাদের ইটালিতেও। যারা বাংলাদেশ থেকে আসতে চায়, কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয়, আমরা তার কাছে ছুটে গেছি। আপনার মতো সবারই মনের একই ধরনের একটা, এর কারণ কি এবং এর উত্তরণের উপায়। বিরতির পর দিনের বাংলা স্বাগত আরও একবার।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিদরি ইউনিয়ন 2 টিকেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা। বুধবার সকাল 8টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে তারা, ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 21 জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মহাসড়কের চারদিকে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। অবরোধকারীরা অভিযোগ করে বলেন, এক দফা এক দাবি কেটে নেওয়া 2টি ইউনিয়ন ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করা হোক। যতক্ষণ দাবি মানা না হবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করায় 48 ঘন্টার হরতালের ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ঢাকা টানা 2 দিনের হরতাল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি চলছে। হরতালের সমর্থনে মিছিল শুরু করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেন। 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন তারা। যতদিন পর্যন্ত 4টি আসন ফিরিয়ে না দেবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমেদের লাশ উদ্ধারের ঘটনায় জমিয়তের অন্য গ্রুপের নেতা গ্রেফতার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক SM শাফায়াত সালাম এই রিমান্ড মঞ্জুর করেন। 3 দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মোহাম্মদ আকবর হোসেন। এই ঘটনায় গত রবিবার মুশতাক আহমেদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করে। পরে সিলেট শহর থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে প্রত্যাহারের বিষয়টি জানান ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার MM রকিবুর রেজা। তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে। দেশব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাগেরহাটে 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC আয়োজনে বাগেরহাটের ফকিরহাটের জমজম মেডিকেল হল প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন SMC পরিচালনা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। এ সময় SMC বোর্ড অব ডাইরেক্টরস এর পরিচালক ও সরকারের সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, SMCর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান এবং SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন নাসির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া উপজেলার গোপালহাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য জিয়া পরিষদ ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম, পুঠিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যারিস্টার রেজাউল করিম বলেন, বিএনপির 31 দফা বাংলাদেশের জনগণের জন্য মুক্তির সনদ। আগামীতে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী শহরের রেলগেটের 0 পয়েন্টে বিএনপির দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা দলনেত্রী শামীমা সাথীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। বক্তব্য দেন বিএনপি নেতা আহসান হাবিব, ফজলুর রহমান, আনোয়ার হোসেন, জনি ও মহিলা দলের নেত্রী বেবি বেগম সহ অন্যান্যরা। পরে রেলগেট দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। বরিশালের আগরঝাড়া ইউপি সদস্য ইউনিয়নের যুবলীগ নেতা সহ 4 জনকে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করা হয়। আগরঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
অলিউল ইসলাম জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের কাজিরহাটে চেকপোস্টে ৬৫ পিস ইয়াবা সহ মাদক কারবারি জহিরুল ইসলাম ও তপু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্যে পুলিশ অভিযান চালিয়ে বাগদা গ্রামের মাদক কারবারি মোহাম্মদ শাহ আলম মিয়াকে ১০০ পিস ইয়াবা সহ আটক করে। এ সময় বাগদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ সহসভাপতি মোহাম্মদ শামীম মিয়া ওরফে নিকচন ইয়াবা উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা না করে শাহ আলমের পক্ষ নিয়ে খারাপ ব্যবহার করেন। এই কারণে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। দিনের বাংলা নিচ্ছি আরও একটি বিরতি কিছুক্ষণের মধ্যে। অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে। অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি। নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে? নতুন পাশার জয়। যেভাবে হোক হেন্নাকে খুঁজে বের করুন। আমাদের ওখানে একবার আসুন পাশা, আপনার ভালো লাগবে। কসম খোদা, ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব। একদম চুপ, কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না। ত্যায্য করলাম আমি এদেরকে। কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছু করিনি, ছেড়ে দাও আমাকে। দ্বন্দ্ব সংঘাত, হত্যা, রাজনীতি, প্রেম বিরহ, লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত 8:30 মিনিটে। বাংলা টিভি এলো রে, বাংলা টিভি এলো, লন্ডন শহরে বাংলা টিভি প্রকাশ পেল। আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ। এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটটিতে। আপনার মোবাইল কিংবা ল্যাপটপে 24 ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ। আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ। নাটক, সিনেমা, গান, টক শো, ধর্মীয়, স্বাস্থ্য, আইন আদালত, সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ। অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু। ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি। আপনার বাবা সে কোথায় আছে এখন, কি অবস্থায় আছে? আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি, এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি। আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল? আমার ভাইকে নামানোর পর চোখ বাঁধা ছিল ওর কালো কাপড় দিয়ে। আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ। তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায়। মানে এরকম একটা অবস্থা, আমাদের যে দরজায় একটা ডোরবেল থাকে যেটাতে আমরা দেখতে পারি বাইরে কেউ আছে কিনা, সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে। ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয়? বাবা রে, কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা, একটা সন্তানকে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা। গত 15 বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান। বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8:30 মিনিটে। সে গল্প কখনো দুঃখের, কখনো সুখের। আমার মা মারা যাওয়ার 2 মাস পরই আমার আব্বু আবার বিয়ে করে। এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান, নানান পতন। আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেওয়া। ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেব। আমারও অনেক সার্টিফিকেট থাকবে। আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল। বলে বোঝাইতে পারবো না, আমি টোটালি প্রায় 3 মাসের মতো গড়বন্দি ছিল। কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না। বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। মাসে 50 লাখ টাকার মতো হয়তো, এখন 1 কোটি টাকা চলে আসছে। আগুনটা লেগেছিল আমার গোডাউনে। কত টাকার মাল ছিল এখানে? প্রায় 70 লাখ টাকা প্লাস। নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে। এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে, অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে, কিন্তু আমার বাবা। মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন
প্রতি বুধবার বিকেল 4টায়। প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য? এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার? থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30 বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান। প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে। হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে আমাদের ইটালিতেও। যারা বাংলাদেশ থেকে আসতে চায়, কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয়, আমরা তার কাছে ছুটে গেছি। আপনার মতো সবারই মনের একই ধরনের এর কারণ কি এবং এর উত্তরণের উপায় কি? অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি বুলন্দিত করা হয়। পে অর্ডার জালিয়াতির অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের 2 ছেলে, এক উপকর কমিশনার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 7 কর্মকর্তা সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1A উপসহকারী পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন এই মামলা করেন। দুদকের উপপরিচালক সুবেল আহমেদ জানান, অভিযুক্তরা একটি ব্যাংক হিসাবে পে অর্ডার ইস্যু ও হিসাব বিবরণী তথ্য দেখালেও সেই হিসাব খোলা হয় ঘটনা পরবর্তী 5.5 মাস পরে এবং জমার কোনো রসিদও পাওয়া যায়নি। চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আব্দুল্লাহ আল মনির প্রকাশ পিন্টু হত্যা মামলায় গ্রেপ্তার 7 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন আদালতে রিমান্ডের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তার 7 জনের 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামি ও মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে 7 জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়, কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদল সমর্থিত আবিদুলের। এমন ছাত্র রাজনীতি কেউ চায় না যা ফ্যাসিস্ট তৈরি করে, ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বললেন সালাউদ্দিন আহমদ। 33 বছর পর ডাকসু নির্বাচন কাল, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা, নতুন নেতৃত্ব আমূল পরিবর্তন বয়ে আনবে আশা সাধারণ শিক্ষার্থীদের। এবং ভাঙায় 2 দিন ধরে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গের যোগাযোগ। দর্শক, এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।